আচ্ছা, তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? শুরু করছি। তো ইসকেমিক স্ট্রোকের ডেফিনেশন বলছি, বিশেষ করে স্ট্রোকের ক্লাসিফিকেশন বলা হয়েছে। ইসকেমিক স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর, তারপরে ক্লিনিক্যাল ফিচার, কমপ্লিকেশন, ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট শুরু করছিলাম ইসকেমিক স্ট্রোকের, তাই তো? জি স্যার। আচ্ছা, তো today I shall complete the management of stroke. স্ট্রোকের ম্যানেজমেন্ট হচ্ছে তোমার মেডিকেল ম্যানেজমেন্ট মেনলি আর কি। তো মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে আমরা বলছি যে প্রথমে বলছি যে সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট। সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্টের ভিতরে পেশেন্টের নিউট্রিশন, ফ্লুইড, ইলেকট্রোলাইট ব্যালেন্স এগুলো মেনটেন করতে হবে। তো এটা আমরা বলছিলাম যে পেশেন্ট যদি কনসিয়াস থাকে, পেশেন্ট যদি মুখে খেতে পারে, তাহলে ইউ ক্যান অ্যালাউ টু টেক ওরালি। আর যদি মুখে খেতে না পারে তাহলে তাকে একটা হলো প্যারেন্টালি প্লাস নেজোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে দিতে হবে, কেমন? তো সেটাই বলতেছিলাম যে তার পেশেন্টের নিউট্রিশন মেনটেন করবো, পেশেন্টের ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করতে হবে। তো ফ্লুইডের ব্যাপারে বলছিলাম যে আমরা সাধারণত ধরো একটা অ্যাডাল্ট পেশেন্টের 3 লিটার মতো ডেইলি রিকোয়ারমেন্টের ফ্লুইড, সেটা তুমি নেজোগ্যাস্ট্রিক টিউব অ্যান্ড প্যারেন্টালি দিতে হবে। যেটা প্যারেন্টালি দেবে সেটা নর্মাল স্যালাইন দিতে হবে। ডোন্ট ইউজ এনি হাইপোটেনিক স্যালাইন। হাইপোটেনিক স্যালাইন দেওয়া যাবে না, কেমন? আইদার নর্মাল স্যালাইন। আর যদি পেশেন্টের ইলেকট্রোলাইট সোডিয়াম খুব বেশি ডেফিসিট থাকে, মডারেট টু সিভিয়ার হাইপোনেট্রিমিয়া থাকে, তাহলে আমরা 3% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন দেবো। আদারওয়াইজ আইসোটোনিক স্যালাইন 0.9% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন দিতে হবে। তো ডেইলি এর রিকোয়ারমেন্ট ধরো 3 লিটার্সের মতো। তাহলে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করো। তাহলে নিউট্রিশন, ফ্লুইড, ইলেকট্রোলাইট ব্যালেন্স এগুলো মেনটেন করতে হবে, কেমন? এরপর আসে সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ। পেশেন্ট যদি কনভালশন থাকে তাহলে অ্যান্টি কনভালশন ড্রাগ দেবো। যেমন ধরো আমরা কার্বামাজেপিন দিতে পারি বা লেভিট্রিসিটাম দিতে পারি। এটা তোমরা যখন এপিলেপসি পড়াবো তখন তোমাদের অ্যান্টি এপিলেপটিক ড্রাগ সম্পর্কে বলবো। তাহলে যদি কনভালশন থাকে অ্যান্টি কনভালশন ড্রাগ দিতে হবে, কেমন? পেশেন্টের যদি ফিভার থাকে তাহলে অ্যান্টিপাইরেটিক ড্রাগ, প্যারাসিটামল জাতীয় ওষুধ দাও। পেশেন্টের যদি মাথা ব্যথা থাকে তাহলে অ্যানালজেসিক, বিশেষ করে প্যারাসিটামল জাতীয়, কিন্তু ডোন্ট ইউজ এনি এনিসাইড, কেমন? তাহলে পেশেন্টের সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্টের ভিতরে পেশেন্টের বাউল ব্লাডারের দিকে খেয়াল রাখতে হবে। বাউল যাতে রেগুলার ক্লিয়ার হয়, সেই জন্য তোমার দরকার হলে একটা ল্যাক্সেটিভ ইউজ করা লাগতে পারে। পেশেন্টের যদি পেশেন্টের রিটেনশন ডেভেলপ করে তাহলে ক্যাথেটার করা লাগতে পারে আর কি। পেশেন্টের স্কিন, আই, তারপরে মাউথ ক্যাভিটি এদিকে খেয়াল রাখতে হবে। স্কিনে যেমন পেশেন্ট একই পজিশনে শুয়ে না থাকে, তাহলে তো প্রেশার সোর ডেভেলপ করবে। যেখানে কন্ট্যাক্টে থাকবে সেখানে পেশেন্ট আলসার ডেভেলপ করবে। কাজেই পেশেন্টের ফ্রিকুয়েন্ট পোস্টার চেঞ্জ করতে হবে যাতে পেশেন্ট একই পজিশনে শুয়ে না থাকে, কেমন? তাহলে পেশেন্টের স্কিনের দিকে খেয়াল রাখতে হবে। পেশেন্টের মাউথ ক্যাভিটির দিকে যাতে ওরাল আলসারেশন ডেভেলপ না করে বা ভিতরে কোনো ইনফেকশন না ডেভেলপ না করে, এই জন্য টেক কেয়ার অফ দ্য মাউথ। পেশেন্ট আই কেয়ার নিতে হবে। পেশেন্ট বাউল ব্লাডার বলছি, স্কিন, আই, এই কেয়ারগুলো নিতে হবে, কেমন? তাহলে এটা হচ্ছে সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ। নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য স্পেসিফিক ট্রিটমেন্ট। আমরা এইটা স্পেসিফিক ট্রিটমেন্ট পর্যন্ত বলছিলাম। স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের, যদি আমরা ইসকেমিক স্ট্রোক বলতেছিলাম, কিন্তু যদি পেশেন্ট 3 ঘন্টার মধ্যে আসে, টাইম উইন্ডো হচ্ছে 3 আওয়ার্স। সিলেক্টিভ ক্ষেত্রে কোনো ক্ষেত্রে 4.5 ঘন্টা, 4.5 মানে 4.5 ঘন্টা ধরে, কিন্তু টাইম হচ্ছে 3 আওয়ার্স। এটি হচ্ছে তোমার টাইম লিমিট। এই জায়গায় আমরা থ্রোম্বোলাইটিক ড্রাগ দিই, থ্রোম্বোলাইটিক ড্রাগ, কিন্তু এটা আসলে স্ট্রোক ইউনিটের ফেসিলিটি যদি থাকে তাহলে সেখানে দেওয়া উচিত আর কি। তো আমরা সাধারণত কী ধরনের ড্রাগ দিই? ইনজেকশন, আরটিপিএ, কেমন? রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনেশন ইনহিবিটর, এটি ইন্টারভেনাস দেওয়া হয়। সিলেক্টিভ ক্ষেত্রে ইন্ট্রাআর্টেরিয়াল, ওখানে ভাস্কুলার ক্যাথেটার দিয়ে যেখানে থ্রোম্বাস তৈরি হয়েছে ওখানেও দেওয়া যেতে পারে, কিন্তু এটা আসলে ইন্টারভেনাস দেওয়াটা অনেকটা ইজি। আর ইন্ট্রাআর্টেরিয়াল তো নিউরো ইন্টারভেনশন ছাড়া দিতে পারবে না।
এবং এখানে স্ট্রোক ইউনিট থাকে, তাহলে যদি পেশেন্ট 3 ঘন্টার মধ্যে আসে তাহলে আমরা ইনজেকশন আরটিপি দেবো আর কি, কেমন? আচ্ছা, এটা হচ্ছে থ্রোম্বোলাইটিক ড্রাগ, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবো, আমি গত ক্লাসে বলছিলাম যে মায়োকার্ডিয়াল ইনফেকশনের বেলায় আমরা স্ট্রেপ্টোকাইনেজ দিই, কিন্তু এখানে দেওয়া হয় না। এখানে দেয় না, তার ইন্টারক্রেনিয়াল এবং এক্সট্রাক্রেনিয়াল ব্লিডিং এর টেন্ডেন্সি, বিশেষ করে ইন্টারক্রেনিয়াল ব্লিডিং এর টেন্ডেন্সি অনেক বেড়ে গেছিল। প্রথম দিক দিয়ে কিছু পেশেন্টের ইনজেকশন স্ট্রেপ্টোকাইনেজ দেওয়ার পরে তার ইন্টারক্রেনিয়াল ব্লিডিং এর টেন্ডেন্সি অনেক বেড়ে গেছিল, এই জন্য স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া হয় না, ইনজেকশন আরটিপি দেওয়া হয়, কেমন? আচ্ছা, তার বলে স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে পেশেন্ট যদি 3 ঘন্টার মধ্যে আসে, যদি তার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে আমরা ইনজেকশন আরটিপি দিব, কেমন? এছাড়াও যদি পেশেন্ট পরে আসে, দেখা গেলো যে এই উইন্ডো পিরিয়ডটা, এই টাইমটা চলে গেছে, তখন হয়তো দেখা গেলো যে 12 ঘন্টা পরে বা তার উপরে আইছে, তখন আমরা কি দেবো পেশেন্টের অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ। অ্যান্টিপ্লেটিলেট ড্রাগের ভিতরে গোল্ড স্ট্যান্ডার্ড ড্রাগ হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন অনেক আগে থেকে ইউজ করা হইতেছে, এই জন্য তোমার গোল্ড স্ট্যান্ডার্ড ড্রাগ হচ্ছে অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ হচ্ছে তোমার অ্যাসপিরিন। লো ডোজে আমরা অ্যাসপিরিন দিই আর কি, কেমন? এটা হচ্ছে অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ। যদি কোনো পেশেন্ট অ্যাসপিরিন টলারেট করতে না পারে তাহলে সেক্ষেত্রে তুমি ক্লোপিডিগ্রেল দেওয়া হয়, কিন্তু কখনো কখনো কম্বিনেশনও দেওয়া যেতে পারে অ্যাসপিরিন এবং তোমার ক্লোপিডিগ্রেল, সেটা সিলেক্টিভ ক্ষেত্রে। যেমন একটা পেশেন্টের ধরো একুটি এমআই আছে, তার সাথে ইসকেমিক স্ট্রোক হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার কম্বিনেশন দেওয়া হয়। অত পেশেন্ট দেখা গেলো যে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মেলাইটিস আছে, তার সাথে তোমার ইসকেমিক স্ট্রোক হয়েছে, তার সাথে আইএসডি আছে, সেক্ষেত্রে কম্বিনেশন দেওয়া যেতে পারে। কিন্তু কম্বিনেশন অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ দিলে সেখানে ব্লিডিং টেন্ডেন্সি একটু বেশি বেড়ে যেতে পারে আর কি। তাহলে আমরা সিলেক্টিভ ক্ষেত্রে আমরা কম্বিনেশন ড্রাগ বিশেষ করে অ্যাসপিরিন এবং ক্লোপিডিগ্রেল কম্বিনেশন দিতে পারি। কিন্তু তুমি যেটা দেবা সেটা হচ্ছে অ্যাসপিরিন, যদি তার কোনো যদি টলারেট করতে পারে। আর যদি কখনো টলারেট করতে না পারে তাহলে সেক্ষেত্রে আমরা ক্লোপিডিগ্রেল দিই আর কি। 75 লো ডোজে অ্যাসপিরিন অথবা লো ডোজে ক্লোপিডিগ্রেল 75 মিলিগ্রাম করে, ইট শুড বি কন্টিনিউ। আচ্ছা, কখনো কখনো পেশেন্টে অ্যান্টিকোগুলেন্ট দেওয়া হয়। আমরা জানো যে অ্যান্টিকোগুলেন্ট আছে ইনজেক্টেবল ফর্ম আছে এবং ওরাল ফর্ম আছে। তো অ্যান্টিকোগুলেন্ট কখন আমরা দিই? অ্যান্টিকোগুলেন্ট হচ্ছে ইনজেকশন ফর্মের জন্য হেপারিন বা অ্যানোক্সিপিরিন, আর ওরাল যেমন আছে তোমার ওয়ারফারিন। তো আমরা অ্যান্টিকোগুলেন্ট যে ইসকেমিক স্ট্রোক হলে সব ক্ষেত্রে আমরা অ্যান্টিকোগুলেন্ট দেবো না, কেমন? অ্যান্টিকোগুলেন্ট দেওয়ার হচ্ছে যদি পেশেন্টের ডেফিনিটিভ সোর্স অফ এম্বোলাইজেশনের হিস্ট্রি থাকে। যেমন ধরো একটা পেশেন্টের তার একুটেমাই আছে, তার সাথে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। অথবা দেখা গেলো পেশেন্টের এটিএল ফিব্রিলেশন আছে, তার সাথে ইসকেমিক স্ট্রোক ডেভেলপ করছে, তাহলে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে, কেমন? ধরো একটা পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস আছে, তার সাথে থ্রম্বাস তৈরি হয়েছে হার্টে, ওখান থেকে এমআই হইয়া ব্রেনে যেয়ে তার ইসকেমিক স্ট্রোক হয়েছে। কাজে আমরা অ্যান্টিকোগুলেন্ট দেবো যেখানে ডেফিনিট সোর্স অফ এম্বোলাইজেশনের ই থাকে সেখানে। যে এক্সাম্পলগুলো দিলাম, যদি দেখো এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে সেখানে আমরা অ্যান্টিকোগুলেন্ট দেবো, কিন্তু সব ক্ষেত্রে ইসকেমিক স্ট্রোক হলে সব ক্ষেত্রে আমরা অ্যান্টিকোগুলেন্ট দেবো না। আচ্ছা, অ্যান্টিকোগুলেন্ট দিয়ে র্যান্ডমলি ইউজ করা হয় না, এই জন্য দেখা গেলো যে এই পেশেন্টের কিছু পেশেন্টে দেখা গেছে যে র্যান্ডমলি ইউজ করা হয়েছে ইসকেমিক স্ট্রোকের, আর কিছু সিলেক্টিভ, যেমন যেক্ষেত্রে পেশেন্টের ডেফিনিট সোর্স অফ এম্বোলাইজেশন আছে সেখানে দেখা গেছে যে দুই ক্ষেত্রেরই লং টার্ম আউটকাম প্রায় একই রকম। কাজেই এরকম একটা অ্যান্টিকোগুলেন্ট দিয়ে একটা পেশেন্টের ব্লিডিংয়ের ইস্যুর ভিতরে ফেলানোর সেটা কোনো হয় না আর কি। সেই জন্য র্যান্ডমলি অ্যান্টিকোগুলেন্ট ইউজ করা হয় না ইসকেমিক স্ট্রোকের বেলা। কাজেই আমরা অ্যান্টিকোগুলেন্ট দেবো যেখানে ডেফিনিট সোর্স অফ এম্বোলাইজেশন থাকে। কি বলছো, বুঝতে পারছো? যে এক্সাম্পলগুলো দিলাম, যে দেখা গেলো যে একটা পেশেন্ট এটিএল ফিব্রিলেশন আছে, তার সাথে হার্টে থ্রোম্বাস তৈরি হয়ে ওখান থেকে ডিসলস হয়ে সিস্টেমে চলে যেয়ে ব্রেনে এসে তার স্ট্রোক হয়ে গেছে, ইসকেমিক স্ট্রোক হয়ে গেছে। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে সেই জন্য বললাম যেখানে ডেফিনিট সোর্স অফ এম্বোলাইজেশন থাকে সেখানে দিতে হবে অ্যান্টিকোগুলেন্ট। কিন্তু র্যান্ডমলি ইসকেমিক স্ট্রোক সব ক্ষেত্রেই দেবো তা না। বুঝতে পারছো? পেছনে একটা প্রোস্টেটিক ভালভ আছে,
তাহলে দিতে হবে। তাহলে আমরা থ্রোম্বোলাইটিক ড্রাগস বা অ্যান্টিপ্লেটেলেট ড্রাগস বা অ্যান্টিকোগুলেন্ট যেগুলো সেগুলো ইন্ডিকেশন বললাম। কেমন? এখন একটা পেশেন্ট যদি দেখো যে ইনজেকশন ফর্মে হেপারিন পাইতেছে, তাহলে আমরা ফলো আপ করবো কি দিয়া? এপিটিটি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টান দিয়া। যদি পেশেন্ট ওয়ারফেরিন পায় তখন তাকে ফলো আপ করতে হবে প্রথম টাইমে উইথ আইএনআর দিয়া। কেমন? এগুলো তোমাদের জেনে রাখা উচিত। যখন ওয়ার্ডে কাজ করবা বা পরীক্ষা সময় ধরবে যে একটা পেশেন্ট ওরাল অ্যান্টিকোগুলেন্ট পাইতেছে, ধরো ওয়ারফেরিন পাইতেছে, তাকে কিভাবে ফলো আপ করবা? তাকে আমরা ফলো আপ করি হলো প্রথম টাইম উইথ আইএনআর দিয়া। আর যদি ইনজেকশন হেপারিন পায় তাকে আমরা ফলো আপ করি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টান দিয়া। তাহলে এইটা হচ্ছে তোমার পেশেন্টের হচ্ছে তোমার স্পেসিফিক ট্রিটমেন্ট। এরপর ট্রিটমেন্ট অফ দ্য রিস্ক ফ্যাক্টর। এখন রিস্ক ফ্যাক্টরের ভিতরে যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে বা পেশেন্টের যদি হাইপারটেনশন থাকে, তাহলে তুমি সেই অ্যাকর্ডিংলি সেই রিস্ক ফ্যাক্টরের ট্রিটমেন্ট করতে হবে। যেমন ধরো পেশেন্টের ধরো ইয়ে আছে, ডায়াবেটিস আছে, দেখালো যে পেশেন্টের ব্লাড সুগার অনেক বেশি গেছে, দ্যাট শুড বি কন্ট্রোলড উইথ ইনজেকশন শর্ট অ্যাক্টিং ইনসুলিন। কেমন? লং অ্যাক্টিং ইনসুলিন আমরা অ্যাভয়েড করি, কারণ একটা পেশেন্ট আনকনশাস আছে, তাহলে তুমি যদি লং অ্যাক্টিং ইনসুলিন দাও, তাহলে পেশেন্ট যদি হাইপোতে চলে যায় তাহলে আসলে বুঝতে পারবে না। কেমন? সেই জন্য আমরা সাধারণত লং অ্যাক্টিং ইনসুলিন অ্যাভয়েড করবো, আমরা দেবো শর্ট অ্যাক্টিং ইনসুলিন যদি প্রয়োজন হয়। তাহলে ব্লাড সুগার আমরা কতর ভিতরে 11.1 এর নিচে রাখতে হবে ব্লাড সুগার। তাহলে কাজেই কোনো পেশেন্টের ব্লাড সুগার ডায়াবেটিস যদি থাকে, তাহলে দ্যাট শুড বি কন্ট্রোল উইথ ইনজেকশন সলিউবল মানে শর্ট অ্যাক্টিং ইনসুলিন। পেশেন্টের যদি হাইপারটেনশন থাকে, তাহলে হাইপারটেনশনের কীভাবে চিকিৎসা করবা? হাইপারটেনশন আমরা গোল্ড স্ট্যান্ডার্ড ড্রাগ হচ্ছে তোমার এসি ইনহিবিটর অথবা এআরবি। কেমন? এসি ইনহিবিটর অথবা এআরবি। তো এসি ইনহিবিটর এই জায়গায় গোল্ড স্ট্যান্ডার্ড মানে এটা কার্ডিও প্রোটেক্টিভ, রেনো প্রোটেক্টিভ এবং মানে নিউরো প্রোটেক্টিভ। এই জন্য আমরা সাধারণত ড্রাগ অফ চয়েস হচ্ছে এসি ইনহিবিটর। তবে কন্ট্রাইন্ডিকেশন আছে, যদি কোনো পেশেন্টের প্রেগনেন্সি থাকে অথবা এসি ইনহিবিটরের হাইপার সেন্সিটিভ হয় অথবা বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস থাকে, তাহলে সেক্ষেত্রে এসি ইনহিবিটর আমরা দেবো না। কেমন? কাজেই ড্রাগ অফ চয়েস যদি কোনো পেশেন্টের প্রেশার অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ প্রয়োজন হয়, তাহলে সেখানে আমরা ড্রাগ অফ চয়েস হলো এসি ইনহিবিটর দেবো অথবা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এআরবি, এই ধরনের ড্রাগ দেবো, যে কোনো একটা আর কি। আচ্ছা, একদম ধরো পেশেন্টের এটিনোলল বা ধরো ক্যালসিয়াম চ্যানেল ব্লক, এটা কন্ট্রাইন্ডিকেটেড না, তবে কখনো কখনো আমরা এগুলো ইউজ করি, আবার কখনো করি না। দেখো একটা পেশেন্টের তুমি যদি এটিনোলল দাও, মানে তোমার বিটা ব্লকের ড্রাগ, পেশেন্ট দেখা গেলো তার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার অনেক বেশি আছে, তার এই পেশেন্টের পালস কমে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। কাজে তুমি যদি এটিনোলল দাও, তার তো ওই এটিনোলল ইটসেলফ ব্রেডিকেট করে আবার ওদিকে তোমার ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের জন্য তোমার বেডিকেটে, তাহলে পেশেন্টে তো বেডিকে কি জন্য হচ্ছে তাহলে তো বোঝা যাবে না, এবং পেশেন্টের বেডিকেটে হলে তো পেশেন্ট আরো খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আমরা কখনো কখনো আমরা এই বিটা ব্লকার ড্রাগ দেই না আর কি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও ঠিক একরকম, যে কোনো পেশেন্ট ধরো হেমোরেজিক স্ট্রোক আছে, তাহলে যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দাও, তাহলে হয়তো তার ব্লিডিং আরো বেড়ে যেতে পারে। এই জন্য আমরা ড্রাগ অফ চয়েস হচ্ছে তোমার এসি ইনহিবিটর অথবা এআরবি। কেমন? তো যে কোনো একটা দিয়ে শুরু করতে হবে, অল্প ডোজ দিয়ে, তারপর আস্তে 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 টার্গেট প্রেশার সাধারণত ধরো 120 থেকে 30 উপরে, সিস্টোলিক আর নিচে 90 নিচে রাখতে হবে। এটা হচ্ছে টার্গেট আমাদের প্রেশার আর কি। তাহলে আমরা রিস্ক ফ্যাক্টরের চিকিৎসা যেটা থাকে সেটা চিকিৎসা করতে হবে। তার হাইপারটেনশন থাকলে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে, তার যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। এবং ইসকেমিক স্ট্রোকের পেশেন্টে আমরা সাধারণত একটা অ্যাটোভাস্টেটিন দেই, যেমন স্ট্যাটিন ড্রাগ, যেমন অ্যাটোভাস্টেটিন দেই। যেমন এটা হচ্ছে ইসকেমিক স্ট্রোকের বেলা। তাহলে একটা পেশেন্টের তুমি যখন ইসকেমিক স্ট্রোক নিয়ে আসবে, তাহলে প্রথম তার ম্যানেজমেন্ট হচ্ছে এবিসি ম্যানেজমেন্ট, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এবং তার সাথে সিমটোমেটিক অ্যান্ড সাবডেটিভ ম্যানেজমেন্ট, তার নিউট্রিশন, ফ্লুইড, ইলেকট্রোলাইট ব্যালেন্স, এগুলো মেনটেন করতে হবে, এবং সিমটোমেটিক পেশেন্টের। তারপর ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিপ্লেটেলেট। যদি পেশেন্ট 3 ঘন্টার মধ্যে আসে সেখানে থ্রোম্বোলাইটিক ড্রাগ, আর যদি 3 ঘন্টার পরে আসে তাহলে পেশেন্টের আমরা দেবো অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ, আর সিলেক্টিভ ক্ষেত্রে পেশেন্ট অ্যান্টিকোগুলেন্ট। এটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট। এরপর আসে ট্রিটমেন্ট অফ রিস্ক ফ্যাক্টর। পেশেন্ট যে রিস্ক ফ্যাক্টর থাকে
ওয়ান আর মোর দ্যান ওয়ান ফ্যাক্টর থাকতে পারে, সেগুলোর চিকিৎসা করতে হবে। তার সাথে তোমার স্টেটিন গ্রুপের ড্রাগ দিতে হবে, যেমন অ্যাটোভেস্টেটিন। কেমন? এটা হচ্ছে লিপিড চর্বি কমাই দেবে ব্লাডের। এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ রিস্ক ফ্যাক্টর। তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। এখন কমপ্লিকেশন কি ধরনের কমপ্লিকেশন নিয়ে আসে সেটার উপর তুমি ট্রিটমেন্ট করবা। যদি পেশেন্টে দেখা গেলো যে ইন্টারক্রেনিয়াল প্রেশার অনেক রেস্ট আছে, তাহলে সেটা কমাইতে হবে। ইন্টারক্রেনিয়াল প্রেশার রেস্ট আছে কিনা বুঝবো কিভাবে? পেশেন্ট হেডেক থাকবে, ভমিটিং থাকবে, পেশেন্ট আনকনসিয়াস হয়ে যেতে পারে, পেশেন্টের পালস ব্রেডিকেডে থাকবে, পেশেন্ট হাইপারটেনশন থাকতে পারে, পেশেন্টের পেপিলিডিমা থাকবে, কোনো কেনেলা, বিশেষ করে থার্ড কেনেলা পালসি বা সিক্স কেনেলা পালসি থাকতে পারে। কেমন? তো কাজে যদি পেশেন্টের ইন্টারক্রেনিয়াল প্রেশার রেস্ট থাকে, সেক্ষেত্রে প্রেশার কমাইতে হবে। সে কি ওষুধ দিয়ে আমরা কমাই? ইনজেকশন মেনিটল। মেনিটল 20% মেনিটল দেয়। এই মেনিটল দিয়ে আমরা ইনজেকশন মেনিটল, আমরা জানো যে এটা একটা অসমেটিক ডায়াবেটিক, এটা ইন্টারক্রেনিয়াল প্রেশার কমাই দেয়। কেমন? পেশেন্টের ডায়ালিসিস করে ইন্টারক্রেনিয়াল প্রেশার কমাই দেবে। কখনো কখনো অসমেটিক ডায়াবেটিকের সাথে আমরা পেশেন্টের ডেক্সামেথাসোন দিই, মেনিসোলের সাথে ডেক্সামেথাসোন দিই। কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ড্রাগ হচ্ছে, যে ড্রাগ ইন্টারক্রেনিয়াল প্রেশার কমায়, সেটা হচ্ছে তোমার ইনজেকশন মেনিটল। এর সাথে কখনো কখনো ডেক্সামেথাসোন ইউজ করা হয়। এটা হচ্ছে তোমার পেশেন্টের ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। যে কমপ্লিকেশন ডেভেলপ করবে সেই কমপ্লিকেশনের ট্রিটমেন্ট করবে। সেটা হতে রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার হতে পারে, পেশেন্ট হাইড্রোকেফালাস হতে পারে, পেশেন্টের তোমার এক্সট্রা ক্রেনিয়াল কমপ্লিকেশনের ভিতরে যেমন পেশেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, পেশেন্টের ধরো চেস্ট ইনফেকশন হতে পারে, নিউমোনিয়া হতে পারে, পেশেন্টের ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, পেশেন্টের ডিবিটি হতে পারে, ডিবিটি থেকে পালমোনারি এম্বোলিজম হতে পারে। কাজে যে কমপ্লিকেশন মানে ডেভেলপ করে, তোমাকে সেই কমপ্লিকেশন অ্যাকর্ডিংলি চিকিৎসা করতে হবে। দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। এরপরে আসে তোমার রিহেবিলিটেশন। রিহেবিলিটেশন মানে হচ্ছে পেশেন্টের ফিজিওথেরাপি দিতে হবে। সেটা স্পিচ থেরাপি আছে, ফিজিওথেরাপি আছে, পেশেন্ট অকুপেশনাল থেরাপি আছে, এরকম বিভিন্ন থেরাপি আছে আর কি। তো পেশেন্টের ফিজিওথেরাপি হচ্ছে, ফিজিওথেরাপি কখন শুরু করবা? একটা পেশেন্টের ফিজিওথেরাপি শুড বি স্টার্টেড as early as possible. As early as possible, if there is no, if the patient is hemodynamically and তোমার নিউরোলজিক্যালি স্টেবল, তাহলে তোমরা কখন ফিজিওথেরাপি, আমরা কখন ফিজিওথেরাপি শুরু করব? ফিজিওথেরাপি তো পেশেন্টের একটা আছে ম্যানুয়াল আছে, একটা আছে ইনস্ট্রুমেন্টাল আছে। তো যেটা আমরা বেডসাইড করি, কেমন? তাহলে কখন আমরা ফিজিওথেরাপি শুরু করব? ফিজিওথেরাপি শুড বি স্টার্টেড as early as possible when the patient is hemodynamically and neurologically stable. এখন ধরো প্রেশার আছে অনেক বেশি, ধরো 240, 250, 260 বা নিচে আছে ধরো 140 বা এইরকম যদি থাকে, প্রেশার এসে থাকে, তাহলে হেমোডাইনামিক বলছি, তাহলে প্রেশার এবং পালস প্রেশার, হার্টের কন্ডিশন যখন স্টেবল হবে, প্রেশারটা যখন একটু কমে আসবে, স্টেবল হবে, তখন তুমি ফিজিওথেরাপি শুরু করবা। যদি দেখালো যে পেশেন্ট নিউরোলজিকে, পেশেন্ট আনকনসিয়াস আছে, আস্তে আস্তে আরো ডিটেক্ট করছে, সেই পেশেন্টে আমরা তাৎক্ষণিকভাবে ফিজিওথেরাপি দেবো না, একটি ফিজিওথেরাপি দেবো না। আচ্ছা, যখন পেশেন্ট নিউরোলজিক্যালি স্টেবল হবে, যখন পেশেন্ট হেমোডাইনামিক্যালি, পেশেন্ট পালস, ব্লাড প্রেশার, হার্টের কন্ডিশন স্টেবল হবে, তখন ফিজিওথেরাপি দেওয়া শুরু করতে হবে। কেমন? তো এইটি হচ্ছে তোমার পেশেন্টের ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন পেশেন্টের এটা বললাম হচ্ছে ইসকেমিক স্ট্রোকের। হেমোরেজিক স্ট্রোকের ম্যানেজমেন্ট কি হতে পারে? আর হেমোরেজিক স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরও কিছু আলাদা। গত ক্লাসে যেটা বলছিলাম যে মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর, আনমডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর, এগুলো হচ্ছে তোমার ইসকেমিক স্ট্রোকের। হেমোরেজিক স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর যেমন ধরো পেশেন্টের হাইপারটেনশন হতে পারে। হাইপারটেনশন কিন্তু বোথ ইসকেমিক এবং হেমোরেজিক স্ট্রোক হবে। তাহলে রিস্ক ফ্যাক্টর এবং কজ অফ তোমার হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক তো তোমরা বুঝতেই পারছো যে ব্রেনের কোনো ব্লাড ভেসেল ডিসরাপশন হয়ে যাবে, তখন ওখানে ব্লিডিং হবে, হেমাটোমা হবে। এটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। এখন হেমোরেজিক স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর এবং কজ, যেমন হাইপারটেনশন, এইজ হইতে পারে, তারপরে পেশেন্টের অ্যামাইলয়েড এনজিওপ্যাথি হইতে পারে, পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার যেমন ব্লাড ডিসক্রেশিয়া, যেমন একটা পেশেন্টের একুট লিউকেমিয়া আছে, অথবা আইটিপি আছে, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটিক পারপুরা আছে, অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে, এগুলো সব ব্লিডিং ডিসঅর্ডার বা ব্লাড ডিসক্রেশিয়ার আন্ডারে পড়বে।
যদি কোনো পেশেন্ট অ্যান্টিপ্লেটিলেট বা অ্যান্টিকোগুলেন্ট অথবা থ্রোম্বোলাইটিক ড্রাগ খায় তাহলে হইতে পারে, যেটা একটু আগে বলতেছিলাম। বাট দিস ইজ ভেরি মানে পার্সেন্টেজ ভেরি ভেরি ফিউ, ওতে 1 to 2%। কেমন? তাহলে একটা পেশেন্ট যদি পেশেন্টের ব্লাড ডিসক্রিশিয়া থাকে অথবা পেশেন্ট যদি থ্রোম্বোলাইটিক ড্রাগ পায় অথবা অ্যান্টিকোগুলেন্ট অথবা অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ খায়, তাহলে ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং হতে পারে। কেমন? আচ্ছা, পেশেন্টের তাহলে প্রথম বলছিল হাইপারটেনশন, 2 নম্বর বললাম যে পেশেন্টের যদি ব্লাড ডিসক্রিশিয়া থাকে, যেমন একুট লিউকেমিয়া অথবা আইটিপি অথবা প্লাস্টিক এনিমিয়া, এটা হচ্ছে ব্লাড ডিসক্রিশিয়া। পেশেন্ট কিছু ড্রাগসের ভিতর বললাম যে পেশেন্টের অ্যান্টি কোগুলেন্ট অথবা অ্যান্টিপ্লেটিলেট অথবা থ্রোম্বোলাইটিক ড্রাগ যদি পায় তাহলে হইতে পারে। পেশেন্টের যদি ভাস্কুলার কোনো অ্যানোমালি থাকে ব্রেনে, যেমন তার এভিএম আছে, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন আছে, অথবা তার কোনো হেমেনজিওমা আছে, তাহলে সেখানে ব্লিডিং হতে পারে। এটা হচ্ছে ভাস্কুলার অ্যানোমালি ইন দ্য ব্রেন। পেশেন্ট কিছু কিছু ড্রাগ অ্যাবিউজ করে যারা, যেমন ধরো ওই কোকেইন, এমফেটামিন, এই সমস্ত যারা ড্রাগ খায় তাদের হইতে পারে ব্লিডিং। কেমন? তাহলে এইগুলো হচ্ছে তোমার কমন কজ এবং রিসপেক্টেড অফ হেমোরেজিক স্ট্রোক। এখন কিভাবে কনফার্ম করবা সেটা তো বললামই যে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার ইসকেমিক স্ট্রোক এবং হেমোরেজিক স্ট্রোকের প্রায় একই রকম প্রেজেন্টেশন নিয়েছে, কিন্তু হেমোরেজিক স্ট্রোকের আরো কিছু ফিচার থাকতে পারে, যেমন পেশেন্টের হেডেক থাকে, পেশেন্টের ভমিটিং থাকে, রিপিটেড ভমিটিং থাকতে পারে, পেশেন্ট আনকনশিয়াস হয়ে যেতে পারে, যেটা ধরো হেডেক, ভমিটিং, এগুলা ধরো ইসকেমিক স্ট্রোকে ভেরি লেস মানে আনইউজুয়াল আর কি, মানে লেস কমন আর কি। হেমোরেজিক স্ট্রোকে রিপিটেড ভমিটিং হয়, হেডেক হয়, পেশেন্ট আনকনশিয়াস হয়ে যেতে পারে, যেগুলা হচ্ছে এই ফিচারগুলা ইসকেমিক স্ট্রোকের লেস কমন। এছাড়া অন্যান্য প্রেজেন্টেশন তার হেমোরেজিক স্ট্রোকের এবং ইসকেমিক স্ট্রোকে একই রকম, যেমন হেমিপ্লেজিয়া, হেমি অ্যানেস্থেসিয়া, তারপর ডিফেক্ট ইন দ্য ভিজুয়াল ফিল্ড, তারপর তার পেশেন্টের অ্যাপাসিয়া, এই ধরনের ফিচার হেমোরেজিক স্ট্রোক বা ইসকেমিক স্ট্রোক হইতে পারে। পেশেন্টের যদি ব্রেন স্ট্রোক হয় তাহলে পেশেন্টের ভার্টাইগো, অ্যাটাক্সিয়া, ডিপ্লোপিয়া, এই ফিচারগুলো ব্রেন স্ট্রোক হলে হয় বা সেরিবেলাম স্ট্রোক হলে হইতে পারে। কাজেই এই হেমোরেজিক স্ট্রোক বা ইসকেমিক স্ট্রোকের প্রেজেন্টেশন মোরাললেস একই রকম। হ্যাঁ, তবে ক্লিনিক্যালি কিছু কিছু ফিচার আছে যে ফিচারগুলো দিয়ে অনেক সময় ডিফারেন্সিয়েট করা যায়। এরপরে তুমি পেশেন্টের হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, কখনো কখনো ইনভেস্টিগেশন প্রয়োজন হবে, এবং সেটা আমি ইনভেস্টিগেশনের মধ্যে তোমাদের বলছিলাম কিছু আছে তোমার রুটিন ইনভেস্টিগেশন আর কিছু আছে স্পেসিফিক ইনভেস্টিগেশন। স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে তো তোমার হচ্ছে একটাই, যেটা বলছিলাম, যেটা সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। তুমি যদি সিটি স্ক্যান অফ দ্য ব্রেন করো তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবো যে এটা কি ইসকেমিক স্ট্রোক না হেমোরেজিক স্ট্রোক। কেমন? তাহলে দেখো আমরা একটা পরীক্ষা যেটা বললাম যে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো বা কনফার্ম করতে পারবো যে এটা ইসকেমিক না হেমোরেজিক। যদি হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে আমরা ম্যানেজমেন্ট কিভাবে করবো? ম্যানেজমেন্ট একটু ডিফারেন্স আছে ইসকেমিক স্ট্রোক আর হেমোরেজিক স্ট্রোক। তুমি ট্রিটমেন্ট পেশেন্টের প্রথম তো পেশেন্টের সিমটোমেটিক অ্যান্ড সাবঅর্ডিনেট ম্যানেজমেন্ট, পেশেন্ট আসার পরে তোমার এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এগুলো দেখতে হবে যে এয়ারওয়ে ক্লিয়ার আছে না, ব্রিদিং ঠিক মতো নিতে পারতেছে না। যদি পেশেন্টের দেখো সাইনোসিসের সাথে সাথে অক্সিজেন দিতে হবে আর কি। পেশেন্টের সার্কুলেশন যেমন পালস, ব্লাড প্রেশার দেখো, পেরিফেরাল পারফিউশন কেমন আছে দেখো, যে তার সাইনোসিস আছে কিনা, পালস দেখো, ব্লাড প্রেশার, এগুলো সার্কুলেশন দেখতে হবে। সার্কুলেশন দেখে হয়তো পেশেন্টের ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। কেমন? পেশেন্টে আমরা সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট যেটা বলতেছিলাম, পেশেন্টের ফ্লুইড, ইলেকট্রোলাইট এবং তোমার নিউট্রিশন মেনটেন করতে হবে, প্লাস সিমটোমেটিক। এরপরে আসে তোমার স্পেসিফিক ম্যানেজমেন্ট। এখানে হেমোরেজিক যদি স্ট্রোক হয় অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড যে কোনো ধরনের থ্রোম্বোলাইটিক, অ্যান্টিপ্লেটিলেট এবং অ্যান্টিকোগুলেন্ট। যদি হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে এই যে ড্রাগগুলো বললাম, যে অ্যান্টিকোগুলেন্ট, অ্যান্টিপ্লেটিলেট, থ্রোম্বোলাইটিক ড্রাগ অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, মানে দেয়া যাবে না। ধরো এখন একটা পেশেন্টের একটা কথা বলতে পারে, যদি একটা পেশেন্টের একুট এমআই থাকে, একুট এমআই আছে, ওদিকে তার হেমোরেজিক স্ট্রোক হচ্ছে, তাহলে এই পেশেন্টে আমরা কি স্ট্রোকটোকেন দেবো না? দেবো না, দেওয়া যাবে না।
বা অন্য অ্যান্টিপ্লেটলেট যেগুলো সেগুলো দেওয়া যাবে না। যেমন অন্য ওষুধ যেগুলো সেগুলো হয়তো দেওয়া যাবে, কিন্তু অ্যান্টিপ্লেটলেট বা তোমার অ্যান্টিকোগুলেন্ট এই ধরনের কোনো ড্রাগ দেওয়া যাবে না। কেমন? তাহলে আমরা যে অ্যান্টিকোগুলেন্ট বা অ্যান্টিপ্লেটলেট বা থ্রম্বোলাইটিক ড্রাগ এই সমস্ত কন্ট্যাক্ট নিড হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। এরপর হচ্ছে ট্রিটমেন্ট অফ রিস্ক ফ্যাক্টর। যদি পেশেন্ট হাইপারটেনশন থাকে তাহলে হাইপারটেনশন ম্যানেজমেন্ট করতে হবে। সেটা কি দেবো? সেটা হচ্ছে তোমার একটু আগে বলছিলাম এসিনিমিটার দিয়ে চিকিৎসা করবো অথবা এআরবি দেবা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে হাইপারটেনশন যদি পেশেন্টের হার্ট ফেলিয়ার বা রেনাল ফেলিয়ার বা ধরো পেশেন্টের হাইপারটেনশন এনকেফালোপ্যাথি বা অ্যাওর্টিক ডিসেকশন এরকম যদি কোনো ইমার্জেন্সি না থাকে তাহলে তার প্রেশার সাডেনলি প্রেশার কমাবে না। পেশেন্টের সেক্ষেত্রে আমরা অবজার্ভ করবো, হয়তো 2-3 দিন বা বেশি অবজার্ভ করবো। পেশেন্টের তখনও যদি প্রেশার রেজ থাকে তাহলে আমরা পেশেন্ট আস্তে আস্তে তার প্রেশার ফল করাবো। কিন্তু সাডেনলি তুমি যদি তার ড্রাস্টিক্যালি তার ব্লাড প্রেশার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে যদি সাডেনলি তার প্রেশার কমাই দাও তাহলে পেশেন্টের বিভিন্ন অর্গান ডিসফাংশন ডেভেলপ করবে। তোমরা জানো যে একটা পেশেন্টের রেনাল পারফিউশন মেনটেন করতে হলে একটা নির্দিষ্ট প্রেশার মেনটেন করতে হয়। এখন তুমি যদি পেশেন্টের প্রেশার কমাই দিয়ে দাও, সাডেনলি তার প্রেশার অনেক কমাই দিলে, তাহলে তো রেনাল ফাংশন মেনটেন হবে না, তখন তার একটু রেনাল ফেলিয়ার ডেভেলপ করবে। পেশেন্টে তোমরা জানো যে ব্রেনের সেরিব্রাল পারফিউশন প্রেশার মেনটেন করতে হলে একটা নির্দিষ্ট প্রেশার মেনটেন করতে হয়। এখন তুমি যদি তার সাডেনলি তার ব্লাড প্রেশার কমাই দাও তাহলে তার সেরিব্রাল পারফিউশন মেনটেন হবে না, তাহলে ওই পেশেন্ট তো আরো খারাপের দিকে চলে যাবে। এই জন্য যদি পেশেন্টের হার্ট ফেলিয়ার, রেনাল ফেলিয়ার, তারপর তোমার হাইপারটেনশন এনকেফালোপ্যাথি এরকম যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না থাকে তাহলে ওই পেশেন্টের সাডেনলি প্রেশার কমানোর দরকার নেই। জাস্ট ওয়েট অ্যান্ড অবজার্ভ। দেখো যদি প্রেশার 2-3 দিন আমরা অবজার্ভ করি, এরপরে যদি দেখি যে না প্রেশার কমতেছে না, তখন গ্রাজুয়ালি তার প্রেশার কমাইতে হবে। টার্গেট সাধারণত ধরো 130 বা 140 আর নিচের দিকে 90 নিচে, এটা হচ্ছে টার্গেট প্রেশার। কি বলছি বুঝতে পারছো তো? আমার কথাগুলো শুনতেছো তো? জি স্যার। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা কোনো স্ট্রোকের পেশেন্ট সে ইসকেমিক হোক বা হেমোরেজিক হোক, যদি হাইপারটেনশন নিয়ে আসে, যদি অনেক বেশি প্রেশার থাকে, তাহলে আমরা ওই পেশেন্টের হিস্ট্রি নিতে হবে যে তার আগে থেকে কোনো প্রেশার ছিল কিনা। কেমন? যদি আগে থেকে তার প্রেশার থাকে, যদি আগের থেকে প্রেশার থাকে আর যদি অ্যাট দ্য টাইম অফ স্ট্রোক তখন যদি প্রেশার বেশি থাকে, তাহলে আমরা দেখবো যে তার প্রেশার বেশি কিনা, সেই অনুপাতে আমরা তাকে প্রেশারের ওষুধ দিয়ে আস্তে 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 তার প্রেশার কমাবো। যদি হিস্ট্রিতে থাকে যে না তার আগে থেকে কোনো প্রেশার ছিল না, সে নর্মোটেনসিভ ছিল, তাহলে আমরা অ্যাট দ্য টাইম অফ স্ট্রোক আমরা অবজার্ভ করবো। কেমন? 2-3 দিন 4 দিন অবজার্ভ করবো। যদি পেশেন্টের প্রেশার না কমে তাহলে আমরা আস্তে 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 অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে আস্তে আস্তে তার প্রেশারটা কমাবো। তোমরা জানো যে অ্যাট দ্য টাইম অফ স্ট্রোক পেশেন্টের আগে থেকে হয়তো প্রেশার থাকতেও পারে, না থাকতে পারে। অ্যাট দ্য টাইম অফ স্ট্রোক পেশেন্ট মেবি ব্লাড প্রেশার মেবি নর্মাল, মেবি হাই, মেবি লো। আজই প্রেশারের উপর নির্ভর করবে এবং তার হিস্ট্রির উপরে। এখন আমি এর আগেও বলছিলাম যে কোনো পেশেন্টের, ধরো গ্রামের মানুষ, সে কোনোদিন ডাক্তারের কাছে আসে নাই, তার আগের থেকে প্রেশার আসলো কিনা, তাহলে আমরা কিভাবে বুঝবো? যদি একটা পেশেন্টের সিস্টেমিক হাইপারটেনশন থাকে, লং স্ট্যান্ডিং থাকে, তাহলে তার টার্গেট অর্গান কিছু ড্যামেজ হয়ে যায়। ব্রেনে এফেক্ট হইতে পারে, আইতে হইতে পারে, হাইপারটেনশন রেটিনোপ্যাথি হইতে পারে। এই যে ব্রেনে এফেক্ট হয়েছে, দেখা গেলো যে স্ট্রোক নিয়ে আসছে, বা হাইপারটেনশন এনকেফালোপ্যাথি পিছিয়ে নিয়ে আসতে পারে। কেমন? কাজেই যদি পেশেন্টের যদিও দীর্ঘদিন তার সিস্টেমিক হাইপারটেনশন থাকে, তাহলে ব্রেনে ড্যামেজ হয়, চোখে ঠিক ড্যামেজ হয়, যেটা আমরা বলি হাইপারটেনশন রেটিনোপ্যাথি। 4টে গ্রেড থাকে, গ্রেড 1, 2, 3, 4। এগুলো তোমরা হয়তো হাইপারটেনশন যখন পড়বা তখন এটা জানতে পারবা। কাজে তাহলে গ্রেড 1 to 4 এই সেন্সগুলো থাকে রেটিনায়। হার্টে তার কার্ডিওমেগালি থাকবে এবং অ্যাপেক্স বিটা লেফট ভেন্ট্রিকুলার টাইপ হবে এবং অ্যাপেক্স বিট হিভিং থাকবে। তুমি যদি তোমার পিরিকার্ডিয়াম যদি এক্সামিনেশন করো, বিশেষ করে পালপেটেশন করো, পালপেট করো, তখন দেখবে যে অ্যাপেক্স বিটে হিভিং টাইপ আছে, অ্যাপেক্সটা হিভিং টাইপ। কেমন? ফোর্সফুল আউটওয়ার্ড থাস্টিং হবে আর কি। যদি এরকম একটা যদি বেডসাইড ইউরিন এক্সামিনেশন করো, তাহলে দেখা হলো যে তার হেমাচুরি আছে অথবা তার অ্যালবুমিন আছে,
তাহলে টার্গেট অর্গান ড্যামেজ থাকে, তাহলে একটা পেশেন্টের তুমি যদি বেডসাইডে পরীক্ষা করো, সে যদি হিস্ট্রি নাও দেয়, গ্রামের মানুষ কোনোদিন কোনো ডাক্তারের কাছে জানায়, তাহলে তার লং স্ট্যান্ডিং হাইপারটেনশন আছে কিনা, তাহলে এই ফিচারগুলো দেখলে বুঝতে পারবো। তার ব্রেনে ড্যামেজ থাকতে পারে, তার রেটিনায় ড্যামেজ থাকতে পারে, তার হার্টের সমস্যা থাকতে পারে, আর কিডনিতে সমস্যা থাকতে পারে। কাজে এই টার্গেট অর্গানগুলো ড্যামেজের ফিচার থাকবে। যদি এই অর্গানগুলো এফেক্টেড থাকে, তাহলে বুঝতে পারবো যে তার আগে থেকে তার হাইপারটেনশন ছিল। বুঝতে পারছো? তো এট দ্য টাইম অফ, সেজন্য বললাম, এট দ্য টাইম অফ স্ট্রোক pressure may be normal, pressure may be high, pressure may be low. কাজে তুমি এই স্ট্রোকের সময় পেশেন্ট দেখে বুঝতে পারবে না, যে হিস্ট্রি না যদি দেয় তাহলে বুঝতে পারবে না যে তার আগে থেকে প্রেশার ছিল কিনা। যদি কিভাবে, তাহলে পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন করে তার টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা সেগুলো দেখতে হবে। যদি টার্গেট অর্গান ড্যামেজ হয় তাহলে বুঝতে হবে তার আগে থেকে তার প্রেশার ছিল। আর যদি আগে থেকে তার প্রেশারে কোনো হিস্ট্রি না থাকে, তাহলে তুমি ওয়েট করো। যদি 3 দিন 4 দিনের মধ্যে তার প্রেশার না কমে, তাহলে তখন তোমার এসি ইনহিবিটর অথবা ARB ড্রাগ দাও, আস্তে 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 প্রেশার কমে নাও। যদি অ্যাট দ্য টাইম অফ স্ট্রোক তুমি যদি হঠাৎ করে তার প্রেশারটা কমাই দিলা, তাহলে দেখা গেল রেনাল পারফিউশন, তারপর কার্ডিয়াক, তারপর ব্রেন, এর পারফিউশন মেনটেন হবে না, পেশেন্ট আরো খারাপ দিকে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে স্পেসিফিক হেমোরেজিক স্ট্রোকের স্পেসিফিক ওরকম ম্যানেজমেন্ট নাই, যেটা আমরা ইসকেমিক স্ট্রোকের বেলায় দিই। অ্যান্টি থ্রোম্বোলাইটিক ড্রাগ বা অ্যান্টিকোগুলেন্ট বা অ্যান্টিপ্লেটিলেট যেটা আমরা ইসকেমিক স্ট্রোকে দিই, সেটা হেমোরেজিক স্ট্রোকে দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড। এটা হচ্ছে তোমার স্পেসিফিক ম্যানেজমেন্ট। তাহলে কি স্পেসিফিক হেমোরেজিক স্ট্রোকে ওইরকম স্পেসিফিক কোনো ম্যানেজমেন্ট নাই। ট্রিটমেন্ট অফ রিস্ক ফ্যাক্টরে বললাম যে হাইপারটেনশন থাকলে এইভাবে ব্লাড প্রেশার কমাও। যদি তার ডায়াবেটিস থাকে, তাহলে শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিতে হবে, ইনসুলিন দিয়ে ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে হবে। প্লাস অন্যান্য রিস্ক ফ্যাক্টর যদি কোনোটা থাকে, তাহলে সেইভাবে তুমি চিকিৎসা করো। ট্রিটমেন্ট অফ রিস্ক ফ্যাক্টর। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, যদি পেশেন্টের দেখা গেলো যে ইন্টেগ্রাল প্রেশার অনেক বেশি আছে, তাহলে আমরা কি করি, হেড এন্ডার রেস্ট করি আর মেডিসিন দিয়ে ইন্টেগ্রাল প্রেশার কমাই দিই। যদি দেখা যায় যে না, এটা অবশ্য তোমাদের জেনে রাখো, যদি দেখা যায় মেডিসিন দিয়েও কমানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে সার্জারি করা প্রয়োজন হয়। সেই জায়গায় সার্জারি করা হেমিক ক্রেনিয়েক্টমি করে, কারণ ইন্টেগ্রাল প্রেশার বেড়ে গেছে, এটা তো বাইরের দিকে এক্সপ্যান্ড করতে পারে না। তখন কি করে, ইট পুশেস দ্য ব্রেন ডাউনওয়ার্ডস, মানে থ্রু প্রোমেন ম্যাগনাম। তখন হয় কি, ব্রেন হার্নিয়েশন হয়। হার্নিয়েশন হলে পেশেন্ট ইনস্ট্যান্টাসলি মারা যেতে পারে। এই জন্য কি করে, অপারেশন করে ফ্লাপ অফ ক্রেনিয়াম, সেটা একটমি, মানে সে ফ্লাপ অফ ক্রেনিয়াম সেটা এক্সপোজ করা হয়, এক্সপোজ করে বাইরে রেখে দেওয়ার পরে সুবিধাজনক সময় আবার এখানে নিয়ে আবার লাগাই দেওয়া হয় আর কি, যাতে তার প্রেশার বেড়ে গেলে যাতে ব্রেনটা বাইরের দিকে একটু স্প্যান করতে পারে। মানে এটা হলো হেমিক্রেনিয়েক্টমি করে। আচ্ছা, এটা হচ্ছে তোমার সার্জারি করে। যদি দেখা যায় যে না, মেনিসিল দেওয়ার পরে তার প্রেশার, এই ইন্টেগ্রাল প্রেশার কমতেছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত তাহলে ইন্টেগ্রাল প্রেশার, মানে কোনো কমপ্লিকেশনের ভিতরে সবচেয়ে খারাপ হচ্ছে রেস্ট ইন্টেগ্রাল প্রেশার। এই রেস্ট ইন্টেগ্রাল প্রেশার আমরা কমানোর জন্য আমরা কি দেবো, পেশেন্ট হেড এন্ডের রেস্ট করে দেবো, পেশেন্টের ইঞ্জেকশন মেনিসিল দেবো, কখনো কখনো ইঞ্জেকশন এক্সামিনেশন দেয়। কেমন পেশেন্টের অন্য কোনো কমপ্লিকেশন যদি ডেভেলপ করে, যেমন একটু আগে বলছিলাম যে পেশেন্টের যদি হাইড্রোকোভালেন্স ডেভেলপ করে, তাহলে অ্যাকর্ডিংলি সেভাবে ম্যানেজ করতে হবে। পেশেন্ট যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেভাবে ম্যানেজ করতে হবে। তাহলে যে কমপ্লিকেশন ডেভেলপ করবে, সেই কমপ্লিকেশন অনুসারে তাকে চিকিৎসা করতে হবে। এটা হচ্ছে তোমার ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। আর লাস্ট হচ্ছে পেশেন্টের রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, পেশেন্ট অকুপেশনাল থেরাপি। এগুলো কখন শুরু করবে, ঠিক ওই একই কথা, যে পেশেন্টের যখন নিউরোলজিক্যালি এবং হেমোডাইনামিক্যালি যখন পেশেন্ট স্টেবল হয়, তখন আমরা আর শুরু করব, ফিজিওথেরাপি শুরু করব, একটি ফিজিওথেরাপি। কেমন? আচ্ছা, পেশেন্টের এই জন্য তার রিহ্যাবিলিটেশন, তুমি একটা স্ট্রোকের পেশেন্টের যে পর্যন্ত ফিজিওথেরাপি না বলবা, এ পর্যন্ত তোমার চিকিৎসা কিন্তু ইনকমপ্লিট। কাজে তোমাকে ম্যানেজমেন্টে অবশ্যই তোমাকে ফিজিওথেরাপি বলতে হবে। আচ্ছা, এখন ফিজিওথেরাপি তো বিভিন্ন ধরনের, মানে পেশেন্টের রিহ্যাবিলিটেশন করার বিভিন্ন আছে, অকুপেশনাল থেরাপি আছে। পেশেন্টের বললাম যে সে কথা বলতে পারে না, স্পিচ থেরাপি দিতে হবে। পেশেন্টের তোমার বেড সাইড তার কিছু
মোবিলাইজেশন থেরাপি আছে সেগুলো দিতে হবে। কাজেই তোমার এইগুলো হচ্ছে তোমার ফিজিওথেরাপির পার্ট। কেমন? আচ্ছা, এখন একটা পেশেন্টের ধরো ইসকেমিক স্ট্রোক আর হ্যামোরেজিক স্ট্রোক আছে, কোনটার তোমার প্রগনোসিস কেমন? ইসকেমিক স্ট্রোক হচ্ছে ইসকেমিক স্ট্রোক তোমরা জানো যে ইসকেমিক স্ট্রোক তো ব্রেনের একটা সেরিব্রাল আর্টারি একটা ব্লক হয়ে গেছে, তারপর সেখানে ড্যামেজ হয়ে গেছে, তাই তো? সেটার জন্য তোমার হয়তো নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ। আবার হেমোরেজিক স্ট্রোক ব্রেনের একটা আর্টারি ডিসরাপশন হয়ে গেছে, রাপচার হয়ে গেছে, সেখানে হেমাটোমা ডেভেলপ করছে, তার জন্য পেশেন্ট নিউরোলজিক্যাল ডেফিসিট, যেমন নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করছে। এর মধ্যে পেশেন্টের মর্টালিটি বেশি হচ্ছে তোমার হেমোরেজিক স্ট্রোকের, বাট মরবিডিটি কম। মর্টালিটি বুঝো তো, পেশেন্ট যেগুলো মারা যাচ্ছে, যেগুলো মারা যায় সেটা হচ্ছে মর্টালিটি, আর যেগুলো বেঁচে থাকে যেগুলো নিউরোলজিক্যাল ডেফিসিট সেটা হলো মরবিডিটি। কাজে হেমোরেজিক স্ট্রোকের মর্টালিটি বেশি, অ্যাবাউট ধরো 30, 40, 50 হইতে পারে, 50% হইতে পারে মর্টালিটি, মানে তার মারা যাওয়ার বেশি, রিস্ক বেশি। বাট যে রোগীগুলো বেঁচে থাকে সেগুলো মরবিডিটি কম থাকে। ঠিক ইসকেমিক স্ট্রোক থাকে রিভার্স, ইসকেমিক স্ট্রোকের মরবিডিটি বেশি বাট মর্টালিটি কম। হয়তো দেখা গেল ইসকেমিক স্ট্রোকের মর্টালিটি 10%, 10 to 20% বা 25% এরকম। কিন্তু যে পেশেন্টগুলো বেঁচে থাকে তার সাধারণত নিউরোলজিক্যাল ডেফিসিট থেকে যায়। দেখা গেলো যে একদিকে হেমফিলিজা কিছুটা তার নিউরোলজিক্যাল ডেফিসিট আছে, বা দেখা গেলো যে তার কথা অ্যাপাসিয়া ডেভেলপ করছিল, হয়তো কিছুটা ইমপ্রুভ করছে, কিন্তু কিছু নিউরোলজিক্যাল ডেফিসিট থেকে যাবে। এই জন্য ইসকেমিক স্ট্রোকের তোমার মর্টালিটি কম বাট মরবিডিটি বেশি, আর তোমার হেমোরেজিক স্ট্রোকের মর্টালিটি বেশি বাট মরবিডিটি কম। আচ্ছা, তোমরা বলো তো, আচ্ছা সেদিন আমি বলছিলাম টিএএ বলছিলাম, টিএএ নিউরোলজিক্যাল ডেফিসিট, টিএএ বলতে আমরা কি বুঝেছিলাম, কি বলছিলাম? ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, তার নিউরোলজিক্যাল ডেফিসিট 24 ঘন্টার মধ্যে ইমপ্রুভ করবে, তাই তো? ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক আর স্ট্রোকের মধ্যে ডিফারেন্স হচ্ছে ট্রানজিয়েন্ট যে নিউরোলজিক্যাল ডেফিসিটটা সাডেনলি ডেভেলপ করছিল সেটা 24 ঘন্টার মধ্যে ইমপ্রুভ করে দেবে, তাই তো? সেটা হচ্ছে টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, বুঝতে পারছো তো? আর স্ট্রোকের তো নিউরোলজিক্যাল ডেফিসিট 24 ঘন্টা পরেই থেকে যাবে, তখন আমরা বলবো স্ট্রোক। এখন একটা পেশেন্টের যদি টিআইএ হয়, ট্রানজিয়েন্ট ইসকেমিক, সে তো ভালো হয়ে গেছে, এখন কি এই পেশেন্টের চিকিৎসা করবে না করবে না? চিকিৎসা করতে হবে। এই পেশেন্টের যদি তুমি চিকিৎসা না করো, দেখা গেলো এই পেশেন্টের দেখা গেলো যে হাইপারটেনশন আছে অথবা ডায়াবেটিস আছে, কাজে তোমার যে রিস্ক ফ্যাক্টর আছে সেটা তো চিকিৎসা করতেই হবে। আর একটা পেশেন্টের যদি তুমি চিকিৎসা না করো, তাহলে ফার্স্ট উইকে তার 5 to 10% পেশেন্ট, ফার্স্ট উইকে 5 to 10% পেশেন্ট ডেভেলপস স্ট্রোক। তুমি যদি টিএ চিকিৎসা না করো, শতকরা 5 থেকে 10টা পেশেন্ট, 10 ভাগ পেশেন্ট ফার্স্ট উইকই তোমার স্ট্রোক হতে পারে। ফার্স্ট ইয়ারে অ্যাবাউট 15% পেশেন্ট স্ট্রোক হতে পারে, তারপর প্রতি বছর 5% করে স্ট্রোকের সম্ভাবনা থাকে। কাজেই একটা পেশেন্টের যদি টিএ থাকে, অবশ্যই হি অর শি মাস্ট বি ট্রিটেড। যেমন তার হাইপারটেনশন থাকুক, তার ডায়াবেটিস থাকুক, সে রিস্ক ফ্যাক্টরের চিকিৎসা দিতে হবে, তার একটা ইকোস্প্রিন দিতে হবে, মানে অ্যাসপিরিন দিতে হবে, তার সাথে স্টেটিন গ্রুপের মানে লিপিড লোয়ারিং এজেন্ট দিতে হবে। কেমন? কাজেই একটা পেশেন্টের যদি টিএ থাকে, তাহলে অবশ্যই দ্যাট পেশেন্ট মাস্ট বি ট্রিটেড, আদারওয়াইজ হি অর শি ডেভেলপস স্ট্রোক। 5 to 10% রিস্ক ইনসিডেন্স অফ স্ট্রোক ডেভেলপ করবে উইদিন ফার্স্ট উইক, আর 15% পেশেন্টের স্ট্রোক ডেভেলপ করবে উইদিন ফার্স্ট ইয়ার, আর দেয়ার আফটার তারপরে প্রতি বছর 5% পেশেন্টের স্ট্রোক ডেভেলপ করবে। কাজে তার চিকিৎসা তো দিতেই হবে। আচ্ছা, স্ট্রোকের যদি আমরা যেটা বলি প্রাইমারি প্রিভেনশন এবং সেকেন্ডারি প্রিভেনশন। প্রিভেনশন কথার অর্থ কি? মানে আমরা যাতে স্ট্রোক না হয়। তোমরা জানো যে স্ট্রোক একটা প্রিভেন্টেবল ডিজিজ, এটা কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেটা বলছিলাম আমি, যে একটা পেশেন্টে ধরো
হাইপারটেনশন আছে, অথবা ডায়াবেটিস আছে, অথবা সে সিগারেট স্মোক করে, অথবা দেখা গেলো সে ওবেস পারসন, তার হাইপারলিপিডেমি আছে, কাজে এগুলো তো তুমি কন্ট্রোল করতে পারবা। কাজেই পেশেন্টের প্রাইমারি প্রিভেনশন এবং সেকেন্ডারি প্রিভেনশন স্ট্রোকের করতে হবে। প্রাইমারি প্রিভেনশন হচ্ছে প্রথম থেকে তার চিকিৎসা দিতে হবে যাতে তার স্ট্রোক না হয়, আর সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে একবার স্ট্রোক হয়ে গেলে তার যাতে আবার আবার পরবর্তী আবার স্ট্রোক না হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। কাজে আমরা প্রাইমারি প্রিভেনশন দিতে হবে এবং সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন কি একবার স্ট্রোক হয়ে গেল তার সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন কি করবা, যে পেশেন্ট যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, যেটা একটু আগে বললাম, সে যদি সিগারেট স্মোক করে তাহলে সিগারেট বাদ দিতে হবে। যদি তার প্রেশার থাকে, প্রেশার কন্ট্রোল, হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস মেলাইটিস থাকলে সেটা কন্ট্রোল করতে হবে। পেশেন্ট যদি ওবেস হয় তার বডি ওয়েট কমাইতে হবে। সে যদি সিডেন্টারি ওয়ার্কার হয় তাহলে তাকে রেগুলার বলতে হবে যে আপনি রেগুলার হাঁটাচলা করবেন, এক্সারসাইজ করবেন। কেমন তাকে, এইটা হচ্ছে তার লাইফস্টাইল মডিফিকেশন। কাজে প্রথম কথা হচ্ছে তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। সিগারেট খাইলে সিগারেট বাদ দিতে হবে, আর যদি ওবেস থাকে ওবেসিটি কমাইতে হবে। সে যদি আমাদের দেশে যদি এটা কম, অ্যালকোহল যদি করে তাহলে অ্যালকোহল বাদ দিতে হবে। কেমন, সে যদি ওবেসিটি থাকে তার ওয়েট কমাইতে হবে। সে যদি সিডেন্টারি ওয়ার্কার হয়, মানে সে হাঁটাচলা কম করে, তাহলে রেগুলার তাকে এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, তার সাথে এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। তার সাথে যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, যেমন হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস থাকলে তার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, তার হাইপারলিপিডেমিয়া থাকলে লিপিড চর্বি তাকে কমে আনতে হবে। কেমন, এবং এর জন্য আমরা কিছু ওষুধ দেবো। সে কি ওষুধ আমরা, সেটা প্রেশারের জন্য ওই যে আমি একটু আগে বলছি, আইদের এসিনিমিটার অথবা এআরবি, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। তার ডায়াবেটিসের জন্য আমরা ডায়াবেটিস কন্ট্রোল করবো। তার যদি যেহেতু চর্বি বেশি থাকে তাহলে আমরা একটা স্ট্যাটিন গ্রুপের ড্রাগ দেবো, যেমন ধরো অ্যাটোপ্রেস্টেটিন দিতে পারি বা রোসুভেস্টেটিন দিতে পারি। কাজে এগুলো হলো ড্রাগ দিতে হবে। তার সাথে অ্যাসপিরিন দিতে হবে, কিন্তু অ্যাসপিরিন কতদিন দেবো, লাইফ লং কন্টিনিউ করতে হবে। সার্জারি কি, যেমন ধরো একটা পেশেন্টের বারবার দেখা গেলো তার ধরো এই যে বাম সাইডে তার ব্রেনে স্ট্রোক করতেছে, সেখানে দেখা গেলো যে ডুপ্লেক্স স্টাডি করে এই ক্যারোটিড আর্টারিতে স্টোনোসিস হয়ে গেছে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ওখানে তৈরি হইয়া স্টোনোসিস হয়ে গেছে, এবং যে সাইডে স্টোনোসিস হয়েছে ওই সাইডের থেকে বারবার ওই থ্রোমাস যাইয়া এখানে যাই এম্বোলাই হয়ে বারবার স্ট্রোক করতেছে। তাহলে কি করতে হবে, এখানে আইদার এনজিওপ্লাস্টি এবং স্ট্যান্ডিং করতে হবে, অথবা ক্যারোটিড এন্ডারটমি করতে হবে। তাহলে এই যে ক্যারোটিড আর্টারি যদি এখানে ন্যারো হয়ে যায়, তাহলে এটা দুইটা করতে হবে। এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, আইদার এনজিওপ্লাস্টি এবং স্ট্যান্ডিং, এইটা করতে হবে। যেমন হার্টে যেন রিং পরাই দেয়, এখানেও ঠিক এরকম আর্টারিতে রিং, ক্যারোটিড আর্টারিতে রিং পরাই দিতে হবে, অথবা সার্জারি করতে হবে। সার্জারি করে ওই যে ন্যারো ওই পোর্শনটা তোমার ক্যারোটিড এন্ডারটমি করে আর কি। কেমন, তো এইগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি প্রিভেনশন। তাহলে সেকেন্ডারি প্রিভেনশনের একটা হচ্ছে অ্যাসপিরিন, 2 নম্বর হচ্ছে পেশেন্ট যদি প্রেশার থাকে তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, 3 নম্বর হচ্ছে পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, সেটা আইদার ইনসুলিন অথবা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ। যেহেতু পেশেন্টের কোলেস্ট্রল অনেক বেশি থাকে, এই ধরনের পেশেন্টের লিপিড অ্যাবনর্মালিটি থাকে, কাজেই তার একটা অ্যাটোপ্রেস্টেটিন মানে স্ট্যাটিন গ্রুপের ড্রাগ দিতে হবে। তার সাথে লাইফস্টাইল মডিফিকেশন যেগুলো বললাম। আর কখনো কখনো তোমার ওই ক্যারোটিড যদি দেখা যায় যে না ক্যারোটিড আর্টারি তোমার আছে ক্রিটিক্যাল স্টোনোসিস আছে, তখন আইদার এনজিওপ্লাস্টি এবং স্ট্যান্ডিং করা লাগে, অথবা তোমার ক্যারোটিড এন্ডারটমি করে। এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন মানে তোমার প্রথম থেকে তোমার খুব কষাস হইতে হবে যাতে স্ট্রোক না হয়। সেই জন্য তোমার ওই হাইপারটেনশন থাকলে এটি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেবা, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, সিগারেট যদি সিগারেট বাদ দিতে হবে, পেশেন্ট যদি ওবেস থাকে ওবেসিটি কমে দিতে হবে, পেশেন্ট যদি অ্যালকোহল ড্রিঙ্ক করে তাহলে অ্যালকোহল করতে হবে, বন্ধ করতে হবে। এমন কাজেই এই যদি এই রিস্ক ফ্যাক্টর যেগুলো মডিফাই করা যাবে, এই রিস্ক ফ্যাক্টরগুলো তোমাকে কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। আচ্ছা, এখানে অনেকে তোমার প্রশ্ন করতে পারো
যেখানে আমরা অ্যাসপিরিন দেবো কি দেবো না। অ্যাসপিরিন আমরা সাধারণত প্রাইমারি প্রিভেনশনে সাধারণত দেই না, কাউ কাউ দিতেও পারে যদি হাই রিস্ক পেশেন্ট হয়। দেখা গেলো যে ফ্যামিলির ভিতরে তার এরকম হার্টের রোগ বা ধরো স্ট্রোকের রোগী আছে, এরকম যদি হাই রিস্ক গ্রুপ হয়, সে নিজের যদি দেখা গেলো যে ডায়াবেটিস আছে বা হাইপারটেনশন আছে, তাহলে এইরকম কোনো পেশেন্ট হলে কেউ কেউ আবার এর সাথে প্রাইমারি প্রিভেনশনে অ্যাসপিরিন জাতীয় ওষুধও দিয়ে দেয়। কেমন, এটা অনেকে পছন্দ করে, অনেকে দেয় না আর কি। কিন্তু সেকেন্ডারি প্রিভেনশনে কি দিতেই হবে, লাইফস্টাইল মডিফিকেশন প্লাস ওই যে হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপর হাইপারলিপিডিমিয়া কন্ট্রোল করার জন্য স্টেটিন, তারপর অ্যাসপিরিন, এই ওষুধগুলো তোমাকে দিতে হবে। পেশেন্টের সেকেন্ডারি প্রিভেনশন কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো হার্টে তার এটিল ফিব্রিলেশন আছে, দেখা গেলো মাইট্রাল স্টেনোসিস আছে, তার সাথে এটিল ফিব্রিলেশন আছে, বা দেখা গেলো তার প্রোস্টেটিক হার্ট বাল্ব আছে, তার সাথে বারবার এরকম স্ট্রোক হইতেছে, তখন তোমাকে ওয়ারফেরিন দিতে হবে। ওয়ারফেরিন হচ্ছে ওরাল অ্যান্টিকোগুলেন্ট, এবং সেটা দিলে তোমাকে তোমার প্রথম টাইম উইথ আইএনআর দিয়ে ফলো আপ করতে হবে আর কি। তো দিস আর দা তোমার স্ট্রোক, এটা হচ্ছে তোমার ইসকিমিক এবং হ্যামোরেজিক স্ট্রোক এবং ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক। এরপরে যেটা আছে সেটা হলো তোমার সাবঅ্যারাক্নোয়েড হ্যামোরেজ। আমরা সাবঅ্যারাক্নোয়েড হ্যামোরেজ একটু আলাদাভাবে বলতে হবে, কারণ এটাও একটা স্ট্রোক। তোমরা যা আমি সেদিন বলছিলাম যে স্ট্রোকে আমরা ক্লাসিফিকেশনে স্ট্রোককে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো মেজর, একটা ইসকিমিক স্ট্রোক, একটা হলো হ্যামোরেজিক স্ট্রোক। ইসকিমিক স্ট্রোককে আমরা ভাগ করি একটা হলো ইম্বলিক স্ট্রোক এবং থ্রম্বোটিক স্ট্রোক। আবার হ্যামোরেজিক স্ট্রোককে আমরা ভাগ করছিলাম হলো ইন্টারপ্যারেনকাইমাল হ্যামোরেজ, আর একটা হচ্ছে সাবঅ্যারাক্নোয়েড হ্যামোরেজ। ইন্টারপ্যারেনকাইমাল হ্যামোরেজের ভিতর হচ্ছে ইন্টারসেরিব্রাল হইতে পারে, ইন্টারসেরিবেলার হইতে পারে, ব্রেন স্টেমে হইতে পারে, অথবা দেখা গেল যে প্যারেনকাইমাল হয়েছে সেটা এক্সটেন্ড করতে পারে ইন্টারভেন্টিকুলার হ্যামোরেজ। কেমন, তাহলে আমরা হ্যামোরেজিক স্ট্রোককে ভাগ করতে পারি ইন্টারপ্যারেনকাইমাল মানে সেরিব্রামে হইতে পারে, সেরিব্লামে হইতে পারে, ব্রেন স্টেমে হইতে পারে, ইন্টারভেন্টিকুলার হইতে পারে। আর একটা বলছিলাম সাবঅ্যারাক্নোয়েড হ্যামোরেজ, মানে হ্যামোরেজিক স্ট্রোকের ইসকিমিক স্ট্রোকের পার্সেন্টেজ বলছিলাম অ্যাবাউট 85%, আর হ্যামোরেজিক স্ট্রোকের পার্সেন্টেজ বলছিলাম 15%। তার মধ্যে ইন্টারপ্যারেনকাইমাল হচ্ছে 10%-এর মতো, আর সাবঅ্যারাক্নোয়েড হ্যামোরেজ হচ্ছে 5%-এর মতো। আচ্ছা, তোমাদের এই স্ট্রোকের ভিতরে কোনো কোয়েরি আছে কিনা? আচ্ছা, আমরা এখন তো আছে 10 মিনিটের মতো আছে, এখানে সাবঅ্যারাক্নোয়েড স্টার্ট করলে তো শেষ করতে পারবো না। সাবঅ্যারাক্নোয়েড নেক্সট ক্লাসে বলবো। তোমাদের স্ট্রোকের ভিতরে এই যে ইসকিমিক স্ট্রোক, হ্যামোরেজিক স্ট্রোক, এদের ভিতরে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, সেটা থাকলে বলো, আমরা সেটা আলাপ করি। হ্যালো, স্ট্রোকের ভিতরে এই যে ইসকিমিক স্ট্রোক বা হ্যামোরেজিক স্ট্রোক, এর ভিতরে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করি তাহলে, যে তোমরা আমরা ম্যানেজমেন্টের দিক দিয়ে, আচ্ছা দুইটা ডিফারেন্স, এই যে ইসকিমিক এবং হ্যামোরেজিক স্ট্রোক, এর মধ্যে ডিফারেন্স কি? কোন ওষুধটা হ্যামোরেজিক স্ট্রোকে দেবো না, কোন ওষুধটা ইসকিমিক স্ট্রোকে দেবো? স্যার অ্যান্টিপ্লেটলেট, অ্যান্টিথ্রম্বোলাইটিক, অ্যান্টিকোয়াগুল্যান্ট হচ্ছে হেমারেজিক অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেটেড। অ্যান্টিথ্রম্বোলাইটিক না, থ্রম্বোলাইটিক ড্রাগ, মানে থ্রম্বোলাইটিক ড্রাগস, অ্যান্টিপ্লেটলেট এবং তোমার কোগুলেন্ট, এই সমস্ত ড্রাগ হ্যামোরেজিক স্ট্রোকে অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। কেমন, এটা দেওয়া যাবে না, তাই তো? জি স্যার। তো একটা পেশেন্টের তুমি ক্লিনিক্যালি কি গেস করতে পারবা যে এটা হ্যামোরেজিক স্ট্রোক না ইসকেমিক স্ট্রোক? স্যার ক্লিনিক্যালি হচ্ছে মোস্ট ফিচার সেম, কিন্তু হেমারেজিক স্ট্রোকে হচ্ছে হেডেক, ভমিটিং, আনকনশিয়াসনেস মোর কমন। প্রেজেন্টেশন ইসকেমিক স্ট্রোক, হ্যামোরেজিক স্ট্রোক মোরালেস একই রকম। যেমন একটু আগে বলছিলাম যে
hypertension, it is the risk factor of both ischemic stroke এবং hemorrhagic stroke. Hypertension থাকলে hemorrhage হইতে পারে, ischemic হইতে পারে। কেমন? ধরো একটা পেশেন্টের ধরো খুব হাইপারটেনশন আছে, হঠাৎ করে সে এক্সাইটেড হয়ে গেছে যে কোনো কারণে হোক, তারপরে দেখা গেলো হঠাৎ করে তার সিভিয়ার হেডেক, ভমিটিং হয়েছে এবং আস্তে আস্তে সে আনকনশাস হয়ে গেছে, তাহলে এটা কি ধরনের স্ট্রোক হইতে পারে? হ্যামোরেজিক। পেশেন্ট হাইপারটেনশন আছে, হঠাৎ করে যে কোনো কারণে হোক সে হঠাৎ এক্সাইটেড হয়ে গেছে, তারপরে সে প্রচন্ড মাথা ব্যথা করলো, বমি হয়েছে বারবার এবং দেখা গেলো যে অ্যাকসেপ্ট প্যারালাইজ হয়ে গেছে এবং পেশেন্ট আনকনশাস হয়ে গেছে, তাহলে আমরা এটা ধরে নেব যে এটা হ্যামোরেজিক স্ট্রোক। কিন্তু ইসকেমিক স্ট্রোক হইতে পারে যে পেশেন্টের হাইপারটেনশন আছে, সে রাতে শুয়ে আছে, দেখা গেলো সকালবেলা উঠে বলতেছে যে আমি এক্সাইট নাড়িতে পারি না, তা হাইপারটেনশনের ওষুধ খায়, হাইপারটেনশনের সে ওষুধ খায়, সে সারা রাত শুয়ে থাকলো, শুয়ে আছে, ঘুমাইছে, কিন্তু সকালে উঠে বলতেছে যে আমি এক্সাইট তো উঠাইতে পারতেছি না, তাহলে এটা কি ধরনের স্ট্রোক হবে? হাইপারটেনশন আছে, সারা রাত সে ঘুমিয়ে আছে, সকালবেলা সে এক্সাইট নাড়িতে পারে না, তার ওইরকম ভমিটিংয়ের হিস্ট্রি নাই, হেডেকও নাই, বা সে আনকনশাস না, সে সকালে বললো যে আমি তো এক্সাইট নাড়িতে পারতেছি না, কিন্তু পেশেন্ট হাইপারটেনশন, এটা ইসকেমিক হওয়ার পসিবিলিটি বেশি, ইসকেমিক হওয়ার পসিবিলিটি বেশি। এই পেশেন্ট কনফার্ম করার জন্য কি পরীক্ষা দেবা? সিটি স্ক্যান। একটা পরীক্ষা দিতে দাও, তাহলে কি পরীক্ষা? সিটি স্ক্যান কি বুকের? সিটি স্ক্যান ব্রেন। যখন কথাটা বলবো কমপ্লিটলি বলবো, কমপ্লিট করবো সেন্টেন্সটা, যে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন করাবো। সিটি স্ক্যান অফ দ্য ব্রেনে করে, অ্যাবডোমেনে করে, অন্য জায়গায় করে, তো তুমি কোথায় সিটি স্ক্যান অফ দ্য ব্রেন করাবো? যদি ব্রেনে থাকে ব্রেন করাও সিটি স্ক্যানে, তাহলে এটা যদি ইসকেমিক স্ট্রোক হয় আর হ্যামোরেজিক স্ট্রোক হয়, তাহলে সিটি স্ক্যানে কি পাবা? Sir, ischemic stroke হলে hypodense lesion or hemorrhagic hyperdense lesion. হেমোরেজিক স্ট্রোক হলে হাইপারডেন্স লেশন পাবো, কেমন? আর ইসকেমিক স্ট্রোক হলে হাইপোডেন্স লেশন পাবো, কেমন? আমরা ব্রেন প্যারেনকাইমের সাথে ডেনসিটি কম্পেয়ার করি, যদি ব্রেন প্যারেনকাইমের থেকে ডেনসিটি কম থাকে তখন আমরা বলি হাইপোডেন্স। সিএসএফ এর মতো যদি লেশন থাকে তখন হলো এটা হলো হাইপোডেন্স। আর এই যে হাড্ডি, বোন, এর মতো যদি কোনো লেশন থাকে তখন বলে হাইপারডেন্স লেশন, তখন হেমোরেজিক স্ট্রোক। তাহলে তুমি একটা সিটি স্ক্যান যদি করো, তাহলে সেখানে যদি হাইপারডেন্স লেশন পাও, মানে বোনের মতো যদি লেশন পাও, তাহলে এটা বলবো যে এটা হেমোরেজিক স্ট্রোক। আর যদি এটা ইসকেমিক স্ট্রোক হয় তাহলে হাইপোডেন্স লেশন হবে, মানে সিএসএফ এর মতো কালো হবে। আর যদি হাইপারডেন্স হয় তাহলে সাদা হবে। এইটা দিয়ে আমরা দুটো ডিফারেন্সিয়েট করি যে এটা কি ইসকেমিক স্ট্রোক না হেমোরেজিক স্ট্রোক। এখন ইসকেমিক স্ট্রোক যদি হয় তাহলে ম্যানেজমেন্ট একরকম হবে, আর যদি হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে ম্যানেজমেন্ট একরকম হবে। এইটা দিয়ে আমরা কনফার্ম করি। যেটা বলতেছিলাম, হাইপারটেনশন পেশেন্টের দুই ধরনের তো হয়, এটা হেমোরেজ হইতে পারে, তারপরে তোমার ইসকেমিক হইতে পারে। তো যেটা বলতেছিলাম যে পেশেন্ট হাইপারটেনসিভ, সারা রাত শুয়ে আছে, সকালে উঠে এসে এক সাইড নাড়িতে পারলো না, নাড়িতে পারতেছে না, পেশেন্টের ওইরকম কোনো এক্সাইটমেন্টের হিস্ট্রি নাই, বা কিন্তু পেশেন্ট হাইপারটেনসিভ, সে ওষুধ খায়, তাহলে পেশেন্টের ইসকেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। এই পেশেন্টে তুমি যদি সিটি স্ক্যান করো তাহলে যদি এরকম হাইপোটেন্স লেশন পাও তাহলে ইসকেমিক স্ট্রোক। আর যদি কোনো পেশেন্ট দেখো যে না হাইপোটেন্স লেশন তাহলে তার হেমোরেজিক স্ট্রোক। তাহলে ম্যানেজমেন্ট দেখো দুইটার সম্পূর্ণ আলাদা। কোথাও অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ দেওয়া, আর কোথাও অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, কেমন? আচ্ছা, এটা হচ্ছে তোমার হাইপারটেনস ইসকেমিক হেমোরেজিক স্ট্রোক। কিন্তু কোথাও যদি কনফিউশন থাকে যে এই জায়গায় সিটি স্ক্যান করার ফেসিলিটি নাই, গ্রামে আসো, একটা পেশেন্ট আসছে স্ট্রোকে নিয়ে, দেখা গেলো যে তার মুখ বাঁকা হয়ে গেছে বা এক সাইড উইক আছে, সেখানে তুমি কনফিউজ করতেছে যে ইসকেমিক না হেমোরেজিক বুঝতে পারতেছি না, কিন্তু স্ট্রোক করছে, তাহলে সেখানে যে পর্যন্ত সিটি স্ক্যান ব্রেন না করবা সে পর্যন্ত অ্যান্টিপ্লেটলেট ড্রাগ না দেওয়াটাই ভালো, কেমন? কনফার্ম যদি কনফিউশন থাকে সেখানে কনফার্ম না হওয়া পর্যন্ত অ্যান্টিপ্লেটলেট ড্রাগ দিবে না। আচ্ছা, এই যে অ্যান্টিপ্লেটলেট ড্রাগের কথা বললাম, ধরো একটা পেশেন্টের অ্যাসপিরিন দিলা, লো ডোজ অ্যাসপিরিন, আমরা লো ডোজ বলতে 75 মিলিগ্রাম, আমরা লো ডোজ বলতে 75 মিলিগ্রাম অ্যাসপিরিন ডেইলি
আর যদি অ্যাসপিরিন কোনো পেশেন্ট যদি টলারেট করতে না পারে তাহলে আমরা সেখানে দেবো ক্লোপিডোগ্রাল ট্যাবলেট 75 মিলিগ্রাম। এই লো ডোজ অ্যাসপিরিন 75 মিলিগ্রাম কতদিন দেবা? কতদিন দেবা লো ডোজ অ্যাসপিরিন? স্ট্রোকের পেশেন্ট, তুমি ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট, এই যে অ্যাসপিরিনের কথা বললাম যে অ্যাসপিরিন 75 মিলিগ্রাম, এটা হাউ লং টাইম ইট উইল বি কন্টিনিউড, কতদিন দিতে হবে এটা? 2 মাস, 3 মাস, 6 মাস, নাকি লাইফ লং? Lifelong. Lifelong. এটা তো লাইফ লং দিতে হবে, এটা লাইফ লং দিতে হবে। এটা আমি তোমার বললাম না প্রিভেনশন, এই যে সেকেন্ডারি প্রিভেনশনের কথা বললাম না তখন, যে অ্যাসপিরিন যদি প্রেশারের জি, স্যার। প্রেশার, এটা তো লাইফ লং অ্যাসপিরিন, লো ডোজে অ্যাসপিরিন কন্টিনিউ করতে হবে। যদি অ্যাসপিরিন না করো তাহলে তো দেখা যাবে যে আবার তার স্ট্রোক হবে, আবার স্ট্রোক হবে। সেই জন্য সেকেন্ডারি প্রিভেনশন দিতে হবে। তার প্রেশার থাকলে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, তার সাথে অ্যাসপিরিন দিতে হবে, তার সাথে স্টেটিন গ্রুপের ড্রাগ মানে অ্যাট্রোবাস্টেটিন, এটা লাইফ লং দিতে হবে আর কি। যদি পেশেন্টের এটিএল ফিব্রিলেশন থাকে, ধরো মাইট্রাল স্টেনোসিস আছে তার সাথে এটিএল ফিব্রিলেশন, সেই ক্ষেত্রে আমরা কি দেবো? Warfarin. অ্যান্টিকোগুলেন্ট ওয়ারফারিন দিতে হবে। এই ওয়ারফারিনও লাইফ লং কন্টিনিউ করতে হবে। যদি দেখা গেলো প্রস্থেটিক হার্ট ভালভ আছে, তাহলে দেখা গেলো যে মাইট্রাল ধরো রিগাজিটেশন আছে বা মাইট্রাল রিগাজিটেশন আছে অথবা অ্যাওর্টিক রিগাজিটেশন আছে, তার ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি করে তার ভালভ রিপ্লেসমেন্ট করছে এবং সেখানে প্রস্থেটিক মেকানিক্যাল ভালভ লাগাই দিছে, তাহলে সেক্ষেত্রেও ওয়ারফারিন দিতে হবে লাইফ লং। আর না ওই পেশেন্টে কি হবে, ওই প্রস্থেটিক হার্ট ভালভে থ্রোম্বাস ফর্মেশন হবে, সেখান থেকে এমবোলাই গিয়ে আবার তার স্ট্রোক হয়ে যাবে। শুধু ব্রেন নয়, এই ব্রেনে হইতে পারে থ্রোম্বাস, এই এমবোলাই মেবি লোয়ার লিমে ছিল, যেহেতু লোয়ার লিমে যে দেখা গেলো একটা পপলিটাল আর্টারি বা ধরো আর্টারি ডরসালিস পেডিস, সেখানে যে ব্লক হয়ে যেতে পারে, তাহলে একুট ইসকিমিক গ্যাংগ্রিন ডেভেলপ করবে, একুট ইসকিমিয়া অফ দ্য লিম ডেভেলপ করবে। কাজেই এই থ্রোম্বাসটা ফর্মেশনে যে কোনো জায়গায় যেতে পারে, ব্রেনে গেলে স্ট্রোক হবে, লোয়ার লিম গেলে একুট লিম ইসকিমিয়া ডেভেলপ করবে, যদি দেখা গেলো যে রেনাল আর্টারি যদি বন্ধ হয়ে গেলে রেনাল ইনফেকশন হয়ে যাবে। সেই জন্য যে কোনো জায়গায় এই থ্রোম্বাসটা যে আটকে যেতে পারে। আচ্ছা আচ্ছা, একটা পেশেন্টের ডিবিটি হয়েছে, ডিবিটি থেকে কি ডেভেলপ করবে? ধরো একটা পেশেন্ট শুয়ে আছে অনেকদিন, সে মোবিলাইজ করলো না, লিম টিম মোবিলাইজ করে নাই, তখন তো তার ডিপ ভেইন থ্রোম্বোসিস হইতে হবে। তার থেকে কি হইতে পারে কমপ্লিকেশন? তার থেকে কি স্ট্রোক হইতে পারে? সেটা এম্বোলাই ফর্মেশন হয়ে আর্টারি ইনভলভ করে stroke হতে পারে। আর্টারি হবে কিভাবে? তার তো ভেইনে, ডিপ ভেইন অফ দা লেগে হয়েছে, তা আর্টারিতে যাবে কোন জায়গা? ওখান থেকে ডিসলস হলে কোথায় যাবে? Sir, pulmonary. পালমোনারি এমবোলিজম হবে। থ্রোম্বাসটা ডিসলস হইয়া তোমার ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে তোমার রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি সার্কুলেশন দিয়ে আটকে যাবে, তখন হবে কি পালমোনারি এমবোলিজম হয়ে যাবে। এই পেশেন্টে কি হইতে পারবে? স্ট্রোক হইতে পারবে? ডিবিটি থেকে কি স্ট্রোক হইতে পারে? হতে পারে। হ্যাঁ, কিভাবে? ওখান থেকে থ্রোম্বাসটা তোমার ভেইন, লোয়ার লিমে ভেনের মধ্যে থ্রোম্বাস তৈরি হয়েছে, ডিপ ভেন, ডিবিটি, দেখা গেলো পপিটাল ভেন, পপিটাল থেকে ফিমোরাল থেকে আইলিয়াক, ইনফেরিয়র ভেনা কাভা, তারপর রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, পালমোনারি সার্কুলেশন দিয়ে আটকে গেছে, তাহলে সে স্ট্রোক হবে কিভাবে? তো পালমোনারি এমবোলিজম হবে। ডিবিটি থেকে তো স্ট্রোক হবে না, হবে নাকি? ডিবিটি থেকে তো স্ট্রোক হবে না যদি প্যারাডক্সিক্যাল এমবোলাইজেশন না হয়। যদি ধরো হার্টে কোনো থাকে তোমার ভিএসডি বা এএসডি, হার্টে যদি কোনো ছিদ্র থাকে, তাহলে ওই ছিদ্র দিয়া রাইট এট্রিয়াম থেকে ধরো রাইট এট্রিয়াম থেকে এএসডি, এটিএল সেপ্টাল, ওই ছিদ্র দিয়ে তাহলে লেফট এট্রিয়ামে, লেফট ভেন্ট্রিকলে সিস্টেমে দিয়ে তারপরে দিতে হবে। অথবা যদি ভিএসডি রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল দিয়া তোমার লেফট ভেন্ট্রিকলে যাবে, তারপর ওটা দিয়ে তারপর এসে যেতে হবে, ব্রেনে যেতে হবে, সেটার বলে প্যারাডক্সিক্যাল এমবোলাইজেশন। যদি এসডি ভিএসডি না থাকে তাহলে তো এসে যাবে না, সিস্টেমে যাবে না তো। আর যদি সিস্টেমে না যায় তাহলে ব্রেনে হবে কিভাবে, স্ট্রোক হবে কিভাবে, তাই না?
তাহলে একটা ডিভিটি থাকলে তার পালমোনারি এম্বোলিজম হবে, সেক্ষেত্রে তো তোমার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে না, আনলেস যদি তার এসডি বা ভিএসডি না থাকে। যদি পেশেন্ট এসডি বা ভিএসডি থাকে তাহলে তার এই প্যারাডক্সিক্যাল এম্বোলাইজেশন হইয়া তাহলে তার স্ট্রোক হইতে পারে। আদারওয়াইজ পালমোনারি এম্বোলিজম, ওখানে যে পালমোনারি এম্বোলিজম হবে, এই হবে না, স্ট্রোক হবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা পড়াশোনা করো কেমন। যদি স্ট্রোকের পড়লাম, স্ট্রোক তোমার যেমন পেশেন্টের প্র্যাকটিস স্ট্রোক, আর একটা হচ্ছে তোমার নিজের জন্য দরকার, নিজের প্র্যাকটিস জীবনে এটা দরকার হবে। স্ট্রোকের রোগী অনেক রোগী, কাজে তুমি স্ট্রোক সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে তাহলে কিন্তু পাস করতেও কষ্ট হবে, প্লাস প্র্যাকটিক্যাল লাইফেও সমস্যা হবে। এই জন্য স্ট্রোক ভালোভাবে পড়ো। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা এই তোমার সাবরকান হ্যামারেজ, আচ্ছা তোমরা ভালো থাকো, হ্যাঁ কেমন, তোমরা ভালো থাকো। আজকে আমরা শেষ করি, হ্যাঁ কেমন। আচ্ছা Thank you so much. আচ্ছা Sir. আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম।